ওয়েলকাম সবাইকে। আজকে তোমাদের পৃষ্ঠটান নিয়ে আলোচনা করব। পৃষ্ঠটানের আমরা অনেক উদাহরণ পেয়েছি যে রং করার ক্ষেত্রে যে তুলি, সেটাকে যখন জলের মধ্য থেকে তুলে আনা হয়, দেখা যায় যে ওর আঁশগুলো সব একসঙ্গে আটকে যাচ্ছে। তাহলে এটা হলো পৃষ্ঠটান। তরলের এটা হলো একটা সাধারণ ধর্ম। আমরা একটা খুব সহজ পরীক্ষার সাহায্যে একটা উদাহরণ দিই। যে কোনো একটা আংটা নেওয়া হলো, এই আংটার গায়ে একটা এরকম আংটা নেওয়া হলো, এই আংটার গায়ে একটা সুতোকে এইরকমভাবে একটু আলগা করে বাঁধা হলো। এখানে একটা গিঁট দেওয়া হলো, দিয়ে এইভাবে আলগা করে এরকমভাবে ফেলে দেওয়া হলো। মোটামুটি এইভাবে আলগা করে এইভাবে ফেলে দেওয়া হলো, দিয়ে এইভাবে আবার এইখানে জড়ানো হলো। তাহলে এই দুটো জায়গায় সুতোর গিঁট দেওয়া আছে এই আংটার গায়ে, দিয়ে এখানে এইভাবে জাস্ট জড়ানো আছে। মানে এই আংটার সঙ্গে জাস্ট এরকমভাবে সুতোটাকে এরকমভাবে ফেলে যেভাবে খুশি। তাহলে এখানে কিন্তু পুরোপুরি এইভাবেই তোমার পুরোপুরি আলগাভাবে এইভাবেই রাখা আছে। এইটা হলো আংটা, এইখানে একটা গিঁট দেওয়া আছে, এখানে একটা গিঁট দেওয়া আছে। এইবার এইটা সমেত যদি একটা সাবানের জলের মধ্যে ডুবিয়ে নেওয়া হয়, তাহলে দেখা যাবে যে এর গায়ে একটা স্বর লেগে আছে, অর্থাৎ তরলের পৃষ্ঠের লেগে আছে। এইবার লেগে থাকা অবস্থায় দেখা যাবে সুতোটা এইভাবেই আছে, এই সুতোটা এইভাবেই আছে। এইবার যদি একটা সূচ দিয়ে বা একটা ছোট পিন দিয়ে এর ভিতরের অংশটাকে যদি ফুটো করে দেওয়া হয়, ছিদ্র করে দেওয়া হয়, এই স্বরপৃষ্ঠ যেটা লেগে আছে, তখন দেখা যাবে এই কিন্তু সুতোটা এলোমেলোভাবে ছিল, সেটা আর নেই। সেটা দেখা যাবে তখন এই পুরো অংশটা যদি মাঝের অংশটাকে সূচ দিয়ে ফুটিয়ে দেওয়া হয়, তাহলে আমরা কি দেখতে পাবো? তাহলে দেখতে পাবো এই যে আলগাভাবে সুতোটা ছিল প্যাঁচটা, এইখানে এটা এরকমভাবে হয়ে এটা সুন্দর বৃত্তাকার হয়ে গেছে, বৃত্তাকার হয়ে এইভাবে চলে এসছে। তাহলে এটা আর কিন্তু ওইরকম এলোমেলো এলোমেলো এরকম এলোমেলো 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 যেটা ছিল সেরকম আর শেপ নেই। এটা একেবারে বৃত্ত। এই বৃত্ত হওয়ার ফলে আমরা দেখেছি যে একই দৈর্ঘ্যের তারের বা সুতোর যদি সেটা বৃত্তাকারে পরিণত হয়, তাহলে কি হয়? তার ক্ষেত্রফল বেশি হয়। একই লেন্থের একটা বর্গাকার আর একটা বৃত্তাকার, দেখা যাবে এই বর্গাকারের তুলনায় বৃত্তাকারের ক্ষেত্রফল বেশি, বা আয়তাকার যে কোনো শেপের হোক না কেন, বৃত্তের ক্ষেত্রফলটা সবচেয়ে বেশি হয়, এর এরিয়াটা সবচেয়ে বেশি হবে। তাই এখানে এই যে বৃত্তাকার হচ্ছে, এর ভিতরে তাহলে পৃষ্ঠস্বর নেই, এইখানে কিন্তু পৃষ্ঠস্বরগুলো লেগে আছে, মাঝখানে নেই। আর এখানে এই অবস্থায় এর ভিতরেও পৃষ্ঠস্বর ছিল, এখানেও পৃষ্ঠস্বর আছে, অর্থাৎ এর ওই ফাঁসের বাইরে এবং ভিতরে, ফাঁসটি আলগাভাবে আছে, বাইরে এবং ভিতরে দুই দিকেই কিন্তু এইভাবে স্বরটা লেগে আছে। এখন দেখা যাচ্ছে মাঝখানটা ফুটো করে দেওয়ায় যে এখানে কোনো স্বরটা লেগে নেই, স্বরটা এখানে লেগে আছে। তাহলে এখন যেহেতু এটা বৃত্তাকার হয়ে গেল, তাহলে বলা যায় এর ক্ষেত্রফল বেশি, বৃত্তের ক্ষেত্রফল বেশি। তাহলে এই যে পৃষ্ঠের অংশটা যতটা স্বর লেগে আছে, ওখানে কি হচ্ছে? ক্ষেত্রফল কম। তাহলে এইখানে এই অবস্থায় এখন কি দেখা গেল? যে অবস্থায় তার ক্ষেত্রফলটা কম। এই ক্ষেত্রফল কম হলো কেন? তার কারণ হচ্ছে কোনো তরল তার উপরে পৃষ্ঠে তার ক্ষেত্রফলকে সবসময় সংকুচিত করতে চায়। অর্থাৎ এই যে বৃত্তাকার তারের এর স্পর্শক বরাবর সব দিকে কিন্তু এইভাবে একটা বল কাজ করছে, লম্বভাবে এই বল কাজ করছে, একটা বল ফোর্স কাজ করছে। এই ফোর্সটা কাজ করার জন্যে কি হচ্ছে? যে তার ভিতরের এরিয়াটা বেশি হয়েছে এবং এর পৃষ্ঠের এর যে স্বরের যে ক্ষেত্রফলটা সবসময় কম করতে চায়। এটাই হলো পৃষ্ঠটানের মূল কথা, যে সবসময় উপরিতল টান টান রাখতে চায় বা ক্ষেত্রফল কমাতে চায়। তাহলে এখানে ক্ষেত্রফল কম হচ্ছে, এটাই হলো পৃষ্ঠটান। এইবার পৃষ্ঠটানের আমরা আণবিক ব্যাখ্যাটা দিতে পারি তরলের।
সেটা হলো যে কোনো একটা তরল এরকম আছে কোনো পাত্রে, একটা বিকারের মধ্যে কিছুটা পরিমাণ তরল আছে, যার উপরের পৃষ্ঠ, তরলের পৃষ্ঠটা হচ্ছে এই উপরের পৃষ্ঠ, ভিতরে একই পরিমাণ একই তরল আছে। এখন তরলের মধ্যে আমরা জানি যে অণুগুলোর মধ্যে যে কোনো তরল, তাহলে এটা একটা তরল নেওয়া হলো, আর এটা একটা বিকার, বিকারের মধ্যে কিছুটা তরল আছে, এটা তার উপরে পৃষ্ঠ। তাহলে তরলের অণুগুলো কি হয়, একটা অণুর সঙ্গে একই অণু, একই পদার্থের অণুগুলোর মধ্যে যে বল কাজ করে, এই একটা অণু একটা অণু, তাদের মধ্যে যে আকর্ষণ বল, সেটাকে বলা হয় সংশক্তি বল। সংশক্তি বল। তাহলে এইভাবে সংশক্তি বল কাজ করে। এখন এর আণবিক ব্যাখ্যায় বলা যায় যে এই তরলের ভিতরে অবস্থিত কোনো একটা অণু তার চারপাশে অবস্থিত অন্য অন্য অণুগুলোর সঙ্গে কি হয়, এই যে এইভাবে একটা বৃত্ত এখানে আঁকা হলো, আর এর ভিতরের অণুটা এই দেখানো হচ্ছে। তাহলে ভিতরের অণুটা এই, এবার ওর চারপাশে এই অণুটাকে ঘিরে একটা নির্দিষ্ট দূরত্বে, এই অণুকে ঘিরে যতদূর পর্যন্ত এর প্রভাব থাকে, তাহলে এইখানে যে অণুটি আছে সেই অণুটি ওকে টানছে, এই অণুটি একে টানছে, তাহলে প্রত্যেকটা অণুর উপরে বল প্রয়োগ করায় কি হচ্ছে, যে ওই ভিতরে যে অণুটা আছে ওই অণুর চারিদিক থেকে সমান মানের বল কাজ করায় টোটাল লব্ধি বলটা 0 হচ্ছে। তাহলে কোনো বস্তুর উপরে যদি এদিক থেকে একটা বল কাজ করে উপরের দিকে, ইকুয়ালি ফোর্স আর একটা নিচের দিকে, ডান দিকে একটা বাঁ দিকে একটা, তাহলে এইভাবে যদি কাজ করে তখন কি হবে, যে টোটাল লব্ধি বলটা ওই বস্তুটার উপরে কি হবে, 0 হবে। এখানে সেই একই জিনিস হচ্ছে। তাহলে এইটাকে বলা হয়, এই যে গোলক একটা ধরা হলো তরলের মধ্যে, তরলের অণু, সেই অণুটাকে বলা হয় প্রভাব গোলক। এই গোলকটার নাম কি বলা হয়, প্রভাব গোলক। একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে তাদের মধ্যে সংশক্তি বলটা কাজ করে, যদি ওর ব্যাসার্ধের তুলনায় একটু দূরত্ব বেড়ে যায় এই অণুগুলোর মধ্যে, চারপাশের অণু, তখন ওই প্রভাব গোলকের আর আকর্ষণ বল কাজ করে না। তাহলে প্রভাব গোলকের এইটা তার ব্যাসার্ধ, মোটামুটি এর রেঞ্জের মধ্যে ওই অণুগুলো কি হচ্ছে, তাকে আকর্ষণ করছে, ফলে লব্ধি আকর্ষণ বলটা কি হচ্ছে, 0 হচ্ছে। কিন্তু যেটা কিনা দেখা যায় যে এই উপরিতলের কাছাকাছি কোনো তরলের অণু আছে, সেই অণুটার উপরে কিভাবে বলটা কাজ করছে, এই খুব কাছাকাছি যেটা আছে সেই অণুটার উপরে এইখানে যদি কোনো অণু থাকে, তাহলে দেখা যাচ্ছে একেবারে তরল পৃষ্ঠের কাছেই, তাহলে একে ঘিরে যে গোলকটা, প্রভাব গোলক, তাহলে উপরের দিকে নেই, নিচের দিকে ঠিক এতটা পরিমাণ। তাহলে এখানে এই যে অণুটা এ টানছে, এখানে অণুটা টানছে, এখানে অণুটা একে আকর্ষণ করছে, কিন্তু উপরের দিকে কি হচ্ছে, ফাঁকা, শূন্য। তাহলে উপরের দিকে কিন্তু কোনো রকম কোনো অণু নেই, তরলের অণু নেই, উপরটা তো ফাঁকা। সুতরাং বলা যেতে পারে যে এই যে এখানে ছবিতে 3টে অণু দেখিয়েছে, তাহলে এর জন্য কি হচ্ছে, নিচের দিকে একটা টান হচ্ছে, কিন্তু উপরের দিকে কিন্তু ওরকম কোনো টান নেই। যে অণুটা, তরলের অণুটা ওই তরলের পৃষ্ঠে একেবারে খুব কাছে বা একেবারে তরল পৃষ্ঠেই আছে, তাহলে তার উপরে কিন্তু নিচের দিকের ওই তরলের অণুগুলো তাকে নিচের দিকে ক্রিয়া করায়, লব্ধি বল, নিচের দিকে কি হচ্ছে, একটা বল ক্রিয়া করছে। সেই বলের প্রভাবে কি হয়, তাহলে উপরের এই অণুগুলো সর্বদাই একটা নিচের দিকে টান অনুভব করে, নিচের দিকে একটা টান অনুভব করে, ফলে কি হয়, উপরের পৃষ্ঠটা টান টান থাকে। এটাই হলো পৃষ্ঠ টানের ব্যাখ্যা। এখন পৃষ্ঠ টানটা আমরা পরিমাপ করতে পারি, যে এটা কল্পনা করা হয় যে এই যেমন সুতোটা আলগা করে দেওয়া হলো, তো তেমনি কোনো স্বরের পৃষ্ঠের গায়ে কোনো তরল তল আছে, এখানে কোনো একটা লাইন যদি কল্পনা করা হয়, তাহলে এই লাইনের বোথ সাইডে কিন্তু ওই বলটা কাজ করে, লম্বভাবে একটা বল কাজ করে এইভাবে। তাহলে এখানে একটা লাইন কল্পনা করা হলো, সেটা হচ্ছে AB, এটা হলো একটা তরল পৃষ্ঠ,
সেটা চৌকো নিতে পারি, গোলাকার নিতে পারি। এর উপরে এরকম একটা ধরো আলগা সুতো আছে, তাহলে ওই সুতোটার উপরে কি হবে, ডান দিকে এবং বাঁ দিকে বোথ সাইডে এরকম লম্বভাবে একটা বল কাজ করবে। তাহলে এই লম্বভাবে যে বল, সেই বলের মানটা যদি এফ হয়, বোথ সাইডে ইকুয়াল অ্যান্ড অপোজিট কাজ করছে, তাহলে এই যে কল্পনা করা হলো এবি রেখা, এবি রেখার এর দৈর্ঘ্য হলো এল, আর এর উপরে বল কাজ করছে কত, বল কাজ করছে এল এফ। তাহলে এখন একক দৈর্ঘ্যে কতটা বল কাজ করছে, এল দৈর্ঘ্যে বল কাজ করছে এফ, একক দৈর্ঘ্য কাজ করছে এফ বাই এল। এইটাকেই বলা হচ্ছে পৃষ্ঠটান, যেটাকে আমরা টি দিয়ে লিখি বা এস দিয়ে লিখি। তাহলে পৃষ্ঠটানটা কি, পৃষ্ঠটান হলো এস ইকুয়াল টু এফ বাই এল, অর্থাৎ এল ইকুয়ালস টু 1 হলে এস ইকুয়াল টু এফ। একক দৈর্ঘ্যে যতটা বল প্রযুক্ত হয় সেটাকেই বলা হচ্ছে পৃষ্ঠটান। পৃষ্ঠটানে কিন্তু বলটা ক্রিয়া করবে লম্বভাবে, তাহলে একক দৈর্ঘ্য লম্বভাবে প্রযুক্ত বল, সেটাকেই বলা হয় পৃষ্ঠটান। এই পৃষ্ঠটান আমরা জানি যে কতগুলো বিষয়ের উপর নির্ভর করে। যে কোনো তরলের পৃষ্ঠটান, উষ্ণতা যত তরলের যদি উষ্ণতা বাড়ানো হয় তাহলে দেখা যায় তার পৃষ্ঠটান কমে যায়। যে কারণে কি হয়, আমরা যখন কোনো খাদ্যবস্তু খাই গরম অবস্থায়, তখন যেহেতু ওর পৃষ্ঠটানটা কম থাকে, সেই জন্য কি হয়, আমরা বেশি পরিমাণ স্বাদ পাই। যে কোনো খাদ্যবস্তু যখন আমরা গরম অবস্থায় খাই, সেটা তরকারির যে ঝোল তরকারি যখন আমরা খাই, তখন কিন্তু গরম অবস্থায় তার টেস্টটা আমাদের বেশি আমরা অনুভব করতে পারি। তার কারণ হচ্ছে উষ্ণতা বাড়লে পৃষ্ঠটান কমে। তাহলে সেখানে কিভাবে নির্ভরশীল, পৃষ্ঠটান এস ইকুয়াল টু হলো H0 ইন্টু 1 মাইনাস আলফা টি। টিটা হলো এখানে টেম্পারেচার, উষ্ণতা, টেম্পারেচার, টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করা হলো, এটা হলো টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় পৃষ্ঠটান সেটা হলো। আর H0 হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় পৃষ্ঠটান। অনেক বইতে এটা দেওয়া আছে তোমাদের টি দিয়ে, আমি এখানে এস দিয়ে দেখাচ্ছি। আলফাটা হলো এই যে পৃষ্ঠটান পরিবর্তন হচ্ছে, তাহলে এটা হলো একটা ধ্রুবক। এটাকে আমরা বলতে পারি পৃষ্ঠটানের পরিবর্তনের কি বলা যায়, উষ্ণতা গুণাঙ্ক। যেহেতু টেম্পারেচারের উপর নির্ভর করছে, উষ্ণতা গুণাঙ্ক এটা বলা যায়। আরেকটা আছে পৃষ্ঠটান মেনলি যেটা নির্ভর করে যে জৈব দ্রাবক কি অজৈব দ্রাবক। অজৈব হলে দেখা যায় জৈব পদার্থ যদি মেশে থাকে তরলের মধ্যে, তাহলে পৃষ্ঠটান এসটা কমে যায়। আর যদি অজৈব পদার্থ হয় তাহলে দেখা যায় পৃষ্ঠটানটা এসটা বেড়ে যায়। যেটা যদি সাবান জল হয়, আর সেই সাবান জলের ক্ষেত্রে দেখা যায় যে এমনি জলের যা পৃষ্ঠটান, সাবান ডিটারজেন্ট যখন মেশানো হচ্ছে তার সারফেস টেনশন বাড়ছে, আর যখন জৈব পদার্থ তেল যখন মেশানো হচ্ছে তখন তার পৃষ্ঠটানটা কমে যায়। তাহলে এইভাবে পৃষ্ঠটানটা এরকম অনেকগুলো বিষয়ের উপর ডিপেন্ড করে। আমরা মেনলি বললাম উষ্ণতা এবং এটা। আর একটা জিনিসের উপরে বলবো যেটা পৃষ্ঠটানের পরিবর্তন, সেটা হলো যদি কোনো তরলের উপর পৃষ্ঠে বায়ুটা শুষ্ক আছে না আর্দ্র আছে। বর্ষাকালে আমরা জানি বাতাস আর্দ্র, তাহলে বর্ষাকালে যখন বাতাস থাকছে তখন কিন্তু এর উপরে ওই সূক্ষ্ম জলীয় কণাগুলো আছে, জলীয় বাষ্প কণাগুলো আছে। ফলে কি হচ্ছে, এখানে যেটা দেখানো হচ্ছিল যে জলীয় বাষ্প নেই, শুষ্ক অবস্থায় ওই জলীয় বাষ্প সামান্য পরিমাণ থাকার জন্য কি হয়, এই নিচের দিকে লব্ধি বল যতটা আগে হচ্ছিল, যদি বাতাসটা ভিজে থাকে অর্থাৎ আর্দ্র থাকে, উপরে সামান্য জলীয় বাষ্প থাকে, তাহলে কি হবে, পৃষ্ঠটানটা তখন উপরের দিকে একটা বল কাজ করছে, তাহলে সেই অবস্থায় পৃষ্ঠটানটা কমে যায়। তাহলে এটা নাম্বার 1 বললাম উষ্ণতার উপরে কিভাবে ডিপেন্ড করছে, নাম্বার 2 বললাম কোনো পদার্থ মিশে থাকলে কি হচ্ছে, নাম্বার 3 বলা হলো যে এটা আর্দ্র
বাতাসটা আর্দ্র আছে না বাতাসটা শুষ্ক আছে, কোনো তরলের উপরে পৃষ্ঠ। তাহলে যদি আর্দ্র হয় তাহলে এসটা কি হবে, কম হবে, আর যদি শুষ্ক হয় এসটা বেশি হবে। অর্থাৎ এখানে শুষ্ক বলার দরকার নেই, যদি বাতাসটা আর্দ্র হয়, শুষ্ক বায়ু অপেক্ষা আর্দ্র বায়ু হলে তাহলে তার পৃষ্ঠটানটা তখন কমে যাবে। সেটা আমরা আণবিক ব্যাখ্যার সাহায্যে খানিকটা বুঝতে পারছি। এইবার আমরা পৃষ্ঠটানের আরেকটা উদাহরণ দেব, যে একটা সূঁচকে যদি জলে আস্তে করে ফেলে দেওয়া যায় তাহলে দেখা যায় সূঁচটা জলে ভাসছে। তাহলে জলে ভাসছে কেন? এমনি সূঁচ তো এইভাবে জলে ভাসে না, এইখানে জলে ভাসছে, সূঁচটা খুব ছোট আর ওই তরলের পৃষ্ঠটানের জন্য। তাহলে এখানে যদি আমরা একটা পাত্রে কিছু পরিমাণ জল নিই, একটা বিকারে নিয়ে তার এটা উপরের পৃষ্ঠ, এখানে এইভাবেই তরল নেওয়া হলো বা জল নেওয়া হলো, এটা জল, আর একটা সূঁচকে যদি ফেলা হয়, সূঁচ মানে এটা কীরকম, এরকম আমরা সিলিন্ডার টাইপের, এটা হচ্ছে একটা সিলিন্ডার সূঁচ। তাহলে তার একটা প্রান্ত যদি এরকম দেখি তাহলে দেখতে পাবো সে খানিকটা সূঁচটা যেখানে ভাসবে সেই জায়গাটা কিন্তু তলটা খানিকটা অবনিমিত হয়ে যায়, খানিকটা ডাউন হয়ে যায়। তাহলে এই অবস্থায় এর উপরে একটা বল কাজ করবে, এর উপরে একটা বল কাজ করবে, বল বলতে পৃষ্ঠটান কাজ করবে। তাহলে সূঁচটা কিন্তু এই সিলিন্ড্রিক্যাল অংশ একটা দেখানো হয়েছে, পুরো সূঁচটা এইভাবে আছে। যদি এইভাবে থাকে সূঁচটা তাহলে এর মুখের অংশটা কীরকম দেখছো, সিলিন্ড্রিক্যাল, এরকম সিলিন্ড্রিক্যাল দেখা যাচ্ছে। এইবার এই অবস্থায় ওই জায়গাটা কি হয়, একটু অবনমিত হয় এবং এই দিকে একটা তার সারফেস টেনশন এস কাজ করে, এদিকে একটা টান কাজ করে। টান যেহেতু পৃষ্ঠটান, এই পৃষ্ঠটান কাজ করছে একটা এদিকে একটা এদিকে, এবং ওর ওজনটা কাজ করে ওই সূচের, সেটা হলো সোজা নিচের দিকে। ওজনটাকে আমরা লিখি কি, ডাব্লিউ ওয়েট। এখন এই পৃষ্ঠটানের যদি উপাংশ আমরা নিই, পৃষ্ঠটানের উপাংশ দুটোই সেম, তাহলে উপাংশ যদি নিই তাহলে লব্ধি উপাংশ পাবো এই বরাবর। এই লব্ধি উপাংশ পৃষ্ঠটানের লব্ধি, সেটাকে আমরা লিখলাম ডাব্লু প্রাইম। তাহলে ডাব্লু প্রাইমটা কি? ডাব্লু প্রাইমটা হলো পৃষ্ঠটান এসের এটা লব্ধি মানে বল, পৃষ্ঠটানটাও একটা একক দৈর্ঘ্য বল। তাহলে এইটা যখনই ডাব্লু প্রাইম ইকুয়ালস টু ডাব্লু হবে, অর্থাৎ ওই ওজনটাকে প্রতিবিত করবে, তাহলে এই পৃষ্ঠটানের দুটো উপাংশের লব্ধি ওর ওজনের সমান হলে কি হবে, এটাকে প্রতিবিত করবে, ফলে সূঁচটা জলে ভাসবে। আর বেশিক্ষণ নেওয়া যাবে না, 18 মিনিট হয়ে গেছে। নেক্সট এবার বলছি যে পৃষ্ঠ শক্তিটা কি? পৃষ্ঠ শক্তি হচ্ছে, তাহলে সবসময় পৃষ্ঠটান মানে ক্ষেত্রফল কমাতে চায়। এখন কোনো তরলের একক ক্ষেত্রফল যতটা কৃতকার্য হয় সেটাই বলা হয় পৃষ্ঠ শক্তি। পৃষ্ঠ শক্তি ও পৃষ্ঠটানের সম্পর্কটা আমরা বলবো। তাহলে তার জন্য আমরা কি নিচ্ছি, এখানে একটা এরকম একটা রেলের মতো নিচ্ছি, এটা ফিক্সড। এইবার এই রেলের পাটাতনের উপরে একটা সরু একটা তার এখানে এইভাবে ফেলে দেওয়া হবে, দিয়ে এই অবস্থায় এটা হলো সরু তার, আর ওটা ত্রিকোণ, একটা দুটো তিনটে বাহু দিয়ে ওটা আয়তাকার করা হলো। তাহলে পুরো এবার হচ্ছে একটা পুরো আয়তাকার ব্যাপারটা হয়ে গেল। এই সরু তার যা এবি, যার লেন্থ হচ্ছে, দৈর্ঘ্য হলো এল, এবি দৈর্ঘ্য এল। এখন এইবার এটাকে সমেত, যদি এই ফ্রেমটাকে সমেত যদি এটাকে সাবান জলে ডুবিয়ে নেওয়া হয় তাহলে এই ফ্রেমটার গায়ে কী হবে, সর লেগে যাবে। সর লেগে গেলে বলা যায় যে তাহলে একটা পৃষ্ঠটান করছে। এই পৃষ্ঠটানটা কত হবে, যে পৃষ্ঠটান এই দিকে কাজ করবে সেটা হলো এস, পৃষ্ঠটানটা হলো এস। তাহলে এই পৃষ্ঠটানের জন্য কি হবে, এই এবি যে সরু তারটা এই ফ্রেমের উপরে ফেলা আছে,
এই সরু তারটাকে ভিতরের দিকে টানবে। তাহলে এখন সরু তারটাকে যদি একই জায়গায় রাখতে হয় তাহলে বিপরীতমুখী একটা বল প্রয়োগ করতে হবে। তাহলে বিপরীতমুখী এই বরাবর একটা বল প্রয়োগ করতে হবে। এই বরাবর কতটা পরিমাণ বল প্রয়োগ করা হবে? এফ। এই এফ ইকুয়ালস টু হবে, যেহেতু আমরা পৃষ্ঠটান সমান লিখি এফ বাই এল, অর্থাৎ এফ ইকুয়ালস টু কিন্তু এস ইন্টু এল। এই এস এল অর্থাৎ দৈর্ঘ্য ইন্টু সারফেস টেন্স, এখানে পৃষ্ঠটান হলো এস, এই তারের দৈর্ঘ্য কত? এল। তাহলে কতটা বল বাইরের দিকে আমাদের প্রয়োগ করতে হবে? এস এল। এই তারটাকে একই জায়গায় রাখতে গেলে তাহলে শুধু এস এল হবে না, যেহেতু এখানে পৃষ্ঠ স্বর লেগে থাকছে দুটো পৃষ্ঠে, সেই জন্য যে এফ এর টোটাল মানটা হবে সেটা হলো 2 ইন্টু এস এল। তাহলে এখন যদি এই শর্টটা লেগে আছে থাক, এই অবস্থায় এই তারটাকে একটু ডান দিকে খুব সামান্য পরিমাণে এটাকে সরণ ঘটানো হলো, সামান্য একটু সরানো হলো এই বল প্রয়োগের মাধ্যমে। তাহলে তার ফলে কী হচ্ছে? এই তারটা ধরা যাক এইরকম অবস্থায় আসলো ওই রেলের উপরে। এই দৈর্ঘ্যটা কতটা সরানো হলো? ডেল্টা এক্স পরিমাণ। খুব ক্ষুদ্রটাকে আমরা লিখি স্মল ডেল্টা এক্স। কিন্তু এই অবস্থায় ডেল্টা এক্স পরিমাণ সরণ ঘটালেও এইখানে কিন্তু স্বরটা অপরিবর্তিত আছে। স্বর কিন্তু অপরিবর্তিত, স্বরটা কিন্তু ফেটে যায়নি। স্বর ফেটে গেলে এটা কিছু আমরা বলতে পারবো না, যে স্বর থাকা অবস্থায় তাহলে পৃষ্ঠটান কাজ করছে। তাহলে পৃষ্ঠটানের জন্য ওটাকে টানতে চাইছে ভিতরের দিকে, কারণ এইখানে স্বরটা লেগে আছে। এবার এই অবস্থায় অপরিবর্তিত রাখতে হলে এতটা মানের বল প্রয়োগ করতে হচ্ছে, ওই অতটা মানের বল তো রাখতে হচ্ছে, তারটাকে একই জায়গায় রাখতে হলে এইবার ওই অতটা মানের বলের সঙ্গে এবার এটাকে আরেকটু ডেল্টা এক্স পরিমাণ সরণ ঘটানো হলো। তাহলে আমাদের যতটা কৃতকার্য করতে হবে, কৃতকার্য সেটা হবে বল ইন্টু সরণ, বল ইন্টু সরণ। তাহলে বলের মানটা হলো এফ ইন্টু, তাহলে সরণ ডেল্টা এক্স, এফ এর মান কত? 2 এস এল ইন্টু ডেল্টা এক্স, এতটা। তাহলে এর জন্য কতটা অ্যাকচুয়ালি ক্ষেত্রফল বৃদ্ধি হলো? ক্ষেত্রফল বৃদ্ধি হবে ডেল্টা এক্স ইন্টু এল। ক্ষেত্রফল কি? ক্ষেত্রফল হচ্ছে একটা পৃষ্ঠের জন্য, একটি স্বরের পৃষ্ঠের জন্য, স্বরের জন্য ক্ষেত্রফল, এটা একটা পিঠের, সেটা হচ্ছে এল ইন্টু ডেল্টা এক্স। তাহলে এটা দুটি পৃষ্ঠের জন্য, তাহলে মোট ক্ষেত্রফল কত হবে? 2L ডেল্টা এক্স। তাহলে এই যে কৃতকার্য করা হলো এতটা পরিমাণ, তাহলে একক ক্ষেত্রফলে কৃতকার্য কতটা হবে সেটা আমরা বের করতে পারি, যে একক ক্ষেত্রফলে কৃতকার্য। সুতরাং একক ক্ষেত্রফলে, ক্ষেত্রফল দিয়ে ভাগ করব, ক্ষেত্রফলে কৃতকার্য সেটা হবে, কৃতকার্য হলো 2SL ডেল্টা এক্স ইজ ইকুয়াল টু 2L ডেল্টা এক্স। ডেল্টা এক্স কেটে গেল, এল কাটলো, 2 কাটলো, এটা হলো এক্স। তাহলে এই যে একক ক্ষেত্রফলে যতটা পরিমাণ কৃতকার্য করতে হয়, এটাকেই বলা হয় পৃষ্ঠ শক্তি। পৃষ্ঠ শক্তি। তাহলে সুতরাং দেখা গেল যে পৃষ্ঠ শক্তিটা হলো এই পৃষ্ঠ টান, এস হলো কি? পৃষ্ঠটান, পৃষ্ঠটানের সমান। তোমরা বইটা একবার ভালো করে পড়ে নেবে, পরের দিন আমরা সান্দ্রতা নিয়ে আলোচনা করব।